আমার সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সদ্য পিতা মরহুম মির্জা মুরাদুজ্জামানের পরিবারের মির্জা পরিবারের পক্ষ থেকে আমি সিরাজগঞ্জবাসীর সকলকে এবং যারা ৭১ এবং ২৪-এ যারা আহত এবং নিহত হয়েছেন, যারা এই দেশে অর্জন এবং স্বাধীনতা রক্ষার যে আন্দোলনে শরিক ছিলেন, সেটা দলমত নির্বিশেষে সকলের উদ্দেশ্যেই আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি মির্জা মোস্তফা জামান, টাঙ্গনের সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি। আর আমার শ্রদ্ধ পিতা মরহুম মির্জা মুরাদুজ্জামান সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমি তারই সন্তান। আসলে দেখেন, আপনি যে কথা উচ্চারণ করেছেন, মানবিকতা এবং সামাজিকতা রাজনীতির একটা অংশ। আমরা রাজনীতির বাইরেও কিন্তু এই যে আমরা যে কাজগুলো করি, মানুষের সেবায় নিজেকে যে আত্মনিয়োগ করি, এটাই রাজনীতি। আর নির্বাচন পরবর্তীতে যে আমাদের যে অবস্থান, আপনারা দেখেছেন যে ১৭ বছর পর এই নতুন বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইউনূসের সময়ে এই নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। এবং সিরাজগঞ্জের যে আপনি রাজনীতির কথা বলেছেন, এই জেলায় ৭টার মধ্যে ৬টার মধ্যে ৫টা আসনই পেয়েছি। আমরা ৬টাই পেয়েছি, আমি মনে করি, ধরে নেই ৫৭০ রানের মধ্যে হার দেখানো হয়েছে। কিন্তু মূলত আসলে ওই সিটও আমরা হারিনি। এখানে যে কোনো কারণেই হয়তো বা ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আকবর আলী হারলেও আকবর আলী আকবর আলী, ওনার জনপ্রিয়তা ব্যক্তি ইমেজ অনেক বড় বেশি। তো এইখানে সিরাজগঞ্জটা আসলে বিএনপির অধ্যুষিত এলাকা এবং এই সংখ্যাগরিষ্ঠ অর্জন করার পরে বিএনপি চেয়ারম্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ক্ষমতায় আসীন হয়েছেন। এবং সিরাজগঞ্জে আপনারা জানেন যে পুরস্কার স্বরূপ অলরেডি আমাদের সিরাজগঞ্জের যে বিএনপির যিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হয়েছে। তার ভাগ্নে শাহজাদপুরের এমপি ডাক্তার এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছে। এটা কি আমাদের আসলে বড় পাওয়া না? এটাই কিন্তু আমাদের কাছে আসলে মেসেজ যে আমরা যারা বিএনপি করি, যারা ভোটার, যারা ভোট দিয়েছে, তারা কিন্তু দুজন বড় একজন মন্ত্রী পেয়েছে এখানে। এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় কথা যে আমরা দুর্নীতি বিরোধী, আমরা আসলে যেটা আমাদের বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাচ্ছেন। তা আমি তরুণ প্রজন্মের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তরুণ প্রজন্মের যারা কর্মী আছেন এবং যারা এই যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের নেতৃত্বে এই যে স্বাধীনতা রক্ষা হয়েছে, সেই জুলাইয়ের তরুণ প্রজন্ম যারা রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই যে তারেক রহমানের যে প্ল্যান, উনি যে প্ল্যান বলেছেন, উনার যে প্ল্যান আছে দেশের জন্য, সবার আগে বাংলাদেশ, এই প্ল্যানটা কিভাবে উনাকে দিয়ে আমরা এই দেশের জন্যে এবং জাতির জন্যে, বিশেষ করে সিরাজগঞ্জবাসীর জন্য কিভাবে কাজে লাগাতে পারি। সেজন্য আমার মনে হয় যে সিরাজগঞ্জে আমাদের আসলে আলোচনা, আমাদের বক্তব্য, আমাদের সমালোচনা থাকা উচিত। এবং আপনার লক্ষ্য করেছেন যে সিরাজগঞ্জটা আসলে একটি কৃষি নির্ভর এলাকা, তাঁত শিল্প নির্ভর এলাকা। এখানে কিন্তু অনেক মানে সুন্দর একটি সম্ভাবনাময় মানে এই শিল্প নগরী রয়েছে। এই যে দেখেন যে আমাদের এই নদী ঘেঁষে ইকোনমিক জোন যেটা বলে, তারপর আপনি বিসিক শিল্প পার্ক, তারপরে আপনার 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তারপরে আপনার এই যমুনা সেতু, রেল সেতু, আপনার এই যে নদী শাসন যদি করা যায়, এই যে আপনার নদীদের ড্রেজিং, যেটা আমাদের জনাব তারেক রহমান বলেছেন যে সারা বাংলাদেশেই যে 20,000 কিলোমিটার যে খাল হাতে নিয়ে, সেইটা উনি কিন্তু ইতিমধ্যেই তার বাবা, আমাদের এই দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শুরুতেই তিনি তার ৩.৫ বছরের যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই বাংলাদেশে তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার প্রভাবে বাংলাদেশের কৃষি উৎপাদন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তো সেই জন্য তারই সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও আজকে খাল খনন কর্মসূচি বাবার মতো করেছেন। তিনি শুধু এই নতুন যে ১৭ বছর পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সময় তাকে আসতে দেওয়া হয়নি, তিনি এসে যে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি শুধু এই প্রথমেই যে মাঠে নেমেছেন তা না, তিনি এর আগেও
17 বছর আগে কিন্তু আমরা যখন ছাত্রদল প্রেসিডেন্ট, তার হাত ধরে আমি জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট, সেন্ট্রাল ছাত্রদলের আমি 2 বিভাগ কমিটির সিনিয়র সদস্য ছিলাম। জনাব তারেক রহমানই কিন্তু আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এখন আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনি যেমন আমাকে সহযোগিতা করেছেন, আমার পাশে কর্মীরা ছিল এবং আমাদের তারেক রহমান কিন্তু তিনি আমাদেরকে যারা তরুণ তাদের কিন্তু এই পর্যন্ত নিয়ে এসেছেন। তার তিনি যে ইউনিয়ন প্রতিনিধি সভাগুলো করেছেন, সেখানেও কিন্তু তার একটা মেসেজ ছিল তরুণদের আগায় নিয়ে আসা। তিনি আসলে তরুণ প্রজন্মের আইডল। সেজন্য আমরা আশা রাখছি সারা বাংলাদেশেই আজকে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে তার যে ওয়াদা নির্বাচনী, যে কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, এই সমস্ত বিষয়াদি যদি উনি কালির দাগ মোছার আগেই, ভোটের যে কালির দাগ যেটি তিনি ওয়াদা করেছিলেন, মানুষ যে ভোট দিয়েছে সেই কালির দাগ ভোট মোছার আগেই তিনি কিন্তু অলরেডি কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড আর এই যে খাল খনন কর্মসূচি এবং এরপরে বৃক্ষরোপণ যে কর্মসূচি 25 কোটি, এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়েই দেশের আবহাওয়ার যে ভারসাম্য সেটি রক্ষার জন্য তিনি আন্দোলন শুরু করবেন এবং খুব অল্প দিনে করবেন। আর বিশেষ করে আমরা উনি যে দল করেন, যে দলের উনি মালিক, যে দলের উনি বিএনপির চেয়ারম্যান এবং তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই দলকে ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যেই তিনি আমাদের সারা বাংলাদেশেই যারা এমপি পদপ্রার্থী ছিলেন, হয়তো তার কথায় বসে গেছেন, তাদেরকে একটা করে জায়গা দিচ্ছে। তারপর যারা হেরে গেছেন তাদেরকেও কিন্তু একটা করে জায়গা দিচ্ছে এবং যারা তরুণ প্রজন্মের, যারা নেতৃত্ব দেয়, তার সময় হাতে গড়া, তাদেরকেও কিন্তু বিভিন্ন জায়গা আপনারা দেখেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে কিন্তু নিয়োগ দিয়েছে। এই যে রংপুর, রাজশাহী, আমি যেহেতু রাজশাহীতে থাকি বিভাগে, রংপুরে ডন, রাজশাহীতে আমাদের রিটন, এই যে মানে আমার চেয়ে বয়স কম, 48 বছর বয়স তাদের, আমার হলো 53-54 বছর বয়স। এই যে তরুণদের যে উনি এগিয়ে নিয়ে আসছেন এবং তাদের দেখেন যে তরুণ যারা আজকে মন্ত্রী পরিষদে রয়েছেন, যারা এমপি হয়েছেন ম্যাক্সিমাম, তাদের কিন্তু কর্মশালা করে নিচ্ছেন এবং তাদেরকে কিন্তু তৈরি করছেন দেশের স্বার্থে। সবার আগে যে বাংলাদেশ এবং বাংলাদেশ নিয়ে যে চিন্তা ভাবনা, এই কারণে তিনি কিন্তু নিজেকে বিসর্জন দিয়েছেন যে ভোগ বিলাস থেকে। তিনি কোনো আলাদা গাড়ি নেননি, তিনি তেল খরচ করেন না সরকারের, তিনি ফ্ল্যাগ উড়ান না, তিনি তার নিজস্ব বলাই নিয়ে প্রোটোকলবিহীন তিনি যে এই যে ঢাকায় বিভিন্ন জায়গায় যিনি প্রোগ্রাম করছেন, নিজের নিরাপত্তা, নিজের জীবন হুমকির মুখে রেখেও, এটি কি আসলে নতুন একটা পরিবর্তন না? এই পরিবর্তনই তো বাংলাদেশের মানুষ চাচ্ছে। এই ভোটের কালি মসজিদে ওয়াদার, এটাই কি পরিবর্তন না? আমরা চাই এই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্ম তারা এগিয়ে যাক, এটা আমাদের চাওয়া পাওয়া। আজকে সিরাজগঞ্জে যারা আমরা জেলায় নেতৃত্ব দেই, সেই জেলায় যারা মানে আজকে হয়তো এমপি ইলেকশন হয়েছে, সরকার গঠন করেছে, অনেকেই মন্ত্রী হয়েছে। এখন আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির দীর্ঘ মেয়াদী একটি কমিটি আছে 8 বছরের। এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক, এই যে 3টা পোস্ট, তারপরে আপনার এই উপজেলা প্রশাসক আছেন, পৌর প্রশাসক আছেন, জেলা পরিষদ প্রশাসক আছেন, সংরক্ষিত আসনের নারী মহিলা এমপি রয়েছেন। এইগুলো যদি আসলে দলের মধ্যে গ্রহণযোগ্য, ক্লিন ইমেজ এবং জনপ্রিয় নেতাদের তরুণদের যদি জায়গা করে দেওয়া যায়, তাহলে আমার বিশ্বাস যে আসলে নেতৃত্ব দেওয়ার মনে হয় খুব একটা সমস্যা হবে না, চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং নতুন নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ দ্বার উন্মোচন হবে, এটা আমার বিশ্বাস। যে কারণে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যেটা জানতে পারছি অলরেডি সিটি প্রশাসক গুলো অলরেডি আপনার বিভিন্ন জায়গায় শুনতেছি পৌর প্রশাসক এবং উপজেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসকও দিয়েছেন, আরো 22টা বাদ আছেন। আমরা আশা রাখি যে তিনি তার সুন্দর বিচক্ষণতার মধ্য দিয়ে প্রত্যেকটা জেলায়, উপজেলায় চেক অ্যান্ড ব্যালেন্স যাতে রাজনীতি সবাই করতে পারে, সকলেই দোয়ার এবং তাদের দল করার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে অনুরোধ করছি। আসলে দেখেন, আমরা ডাইনামিক একজন প্রধানমন্ত্রী পেয়েছি, জনাব তারেক রহমান। তিনি আমাদের সিরাজগঞ্জে 2টা মন্ত্রী দিয়েছেন, দুইজনকে। তাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে ইকবাল হাসান মাহমুদ টুকু। এইখানে আপনার এই যে ইকোনমিক জোন
তারপরে বিদ্যুতায়ন প্রকল্প, আপনার যে এই যে যমুনা সেতু, রেল সেতু বা বিসিক শিল্প পার্ক, একটা সাইডে যে শিল্পায়নের যে সমূহ সম্ভাবনা, 5 লাখ লোকের মানে বেকারত্ব দূর হবে, মানুষ কাজ করবে। আর এই যে আপনার নদী রয়েছে, এটি ড্রেজিং করে যদি আপনি বাদ দিয়ে আমাদের যদি একটা পর্যটন নগরী, এটা কিন্তু আসলে একটা পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু এটা গড়ে তোলা যায়। এখানে 5 স্টার হোটেল নাই, সেই 5 স্টার হোটেলও আমার মনে হয় যে করা যায়। এই উদ্যোগটা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যিনি আছেন শিলং সদরের এমপি গলাতলা, উনি কিন্তু আসলে উদ্যোগটা গ্রহণ করতে পারেন। উনার জন্য আমি এটা কোনো তেমন কিছু মনে করি না, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। এজন্য আমি আশা রাখি যে উনি এটা বাস্তবায়ন করতে পারবেন। আর উনি তো বিদ্যুৎ মন্ত্রী, সেখানে তো বিদ্যুৎ প্রকল্প রয়েছে, সেই প্রকল্প উনি আরো কিন্তু ভালোভাবে এখানে বিনিয়োগ করে আরো মানে বিদ্যুৎ উৎপাদনটা বাড়িয়ে দিয়ে এই কেন্দ্রীয় বিদ্যুতের উৎপাদনের এই এটা কেন্দ্রে ওই বিদ্যুৎ সাপ্লাইটা দিলে বাংলাদেশের বিদ্যুৎ আরো ঘনীভূত হবে, আরো ভালো হবে। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের এখানে সমূহ সম্ভাবনা রয়েছে শিল্প নগরী, এবং এখানে পর্যটন কেন্দ্র। আর এখানে যদি একটা 5 স্টার মানে হোটেল করা যায়, এখানে আমাদের অনেক যে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, এই কারিগরি কলেজ আছে, তারপরে এই যে এই মুনিবাড়ি চেকপোস্টের এখানে যে মেরিনা একাডেমি রয়েছে, এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে। তো এই প্রতিষ্ঠান এবং এই যে শিল্প নগরী, এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, আমরা যদি একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, আমার মনে হয় যে আমাদের সিরাজগঞ্জে বেকারত্ব দূর হবে। সিরাজগঞ্জের মানুষও আসলে মানে বিনোদন করার সুযোগ পাবে, ঘোরাফেরার। আসলে দেখেন যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর 24-এর জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ রক্ষা যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশে যারা আহত হয়েছেন বাংলাদেশ তৈরিতে, যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেই সমস্ত পরিবার পরিজনদের নিয়ে যদি ঈদ আসলে তাদের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে, মানবিকতার হাত বাড়িয়ে যদি আমরা ঈদ উৎসব পালন করি, যার যার অবস্থান থেকে, এমপি, মন্ত্রী বা জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি সাংগঠনিক বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী রয়েছেন, সকলেই যদি যার যার অবস্থান থেকে এলাকায় এলাকায় যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে আমার এই মেসেজটা থাকবে যে তরুণ প্রজন্মের এবং সামাজিক যে সংগঠন, মানবিক যে সংগঠনগুলা, ব্যানারগুলো আছে, তারা এই সময়ে প্রত্যেকে যদি আমরা যে দুঃখগুলা যদি ভাগ করে নেই, আর সুখগুলা আমরা পাশে থেকে আমরা যদি সেদিকে যদি ছড়িয়ে দেই, তাহলে আনন্দটা অনেক বেশি গুণে বেড়ে যাবে। তো আমার সিরাজগঞ্জবাসীর প্রতি আমার শুভেচ্ছা থাকবে ঈদ উপলক্ষে, পবিত্র মাহে রমজানের পর, এই যে সিয়াম সাধনার পরে যে আপনার সুন্দর একটি আমাদের যে খুশির ঈদের আগমনী বার্তা, এইটি যেন সবাই ভাগাভাগি করে আনন্দ এবং দুঃখ ভাগাভাগি করে আমরা যেন একসাথে ঈদ কাটাতে পারি। এই জন্য আমি আমার সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সদ্য পিতা মরহুম মির্জা মুরাদুজ্জামানের পরিবারবর্গের, মির্জা পরিবারের পক্ষ থেকে আমি সিরাজগঞ্জবাসী সকলকে এবং যারা 71 এবং 24-এ যারা আহত এবং নিহত হয়েছেন, যারা এই দেশে অর্জন এবং স্বাধীনতা রক্ষার যে আন্দোলনে শরিক ছিলেন, এটা দলমত নির্বিশেষে সকলের উদ্দেশ্যেই আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।